এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি নিয়ে আলোচনা করব। ওকে, কলিগেটিভ এটাকে বলা হয় সংখ্যাগত, বা এটাকে বলা হয় সমাবর্তী ধর্ম। ঠিক আছে, কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টিস। এবার দেখা যাচ্ছে যে আমরা রাউলের সূত্র পড়েছি, দ্রবণের বাষ্পচাপের মান, দ্রবণটা কী প্রকৃতির ছিল, তার মধ্যে তোমার অনুদ্বায়ী কঠিন দ্রাবের দ্রবণ নেওয়া হয়েছিল। তো দেখা যাচ্ছে যে অনুদ্বায়ী কঠিন দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রে আমরা কিছু ধর্ম পাবো, কতগুলো ধর্ম আমরা পাবো যেগুলো দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। ক্লিয়ার হলো তো? কিসের উপর নির্ভর করে? দ্রবণের মধ্যে যে উপস্থিত দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে। তো এই যে ধর্মগুলো, এই ধর্মগুলোকে আমরা কি বলবো? কলিগেটিভ প্রপার্টি বলবো। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? আমরা কি দেখব? তোমার অনুদ্বায়ী কঠিন দ্রাবের দ্রবণের ক্ষেত্রে, ক্লিয়ার হলো? কি দেখব? এবার এখানে দ্রবণে কি দ্রবণ হবে? লঘু দ্রবণ। লিখতে ভুলে গেলাম। আমরা কতগুলো ধর্ম দেখব, কতগুলি ধর্ম আছে, কি বললাম? যেগুলো কি, যেগুলির মান, কতগুলো ধর্ম আমরা দেখতে পাবো যেগুলির মান কি হবে? তোমার দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। তাহলে কিসের উপর নির্ভর করে? কিন্তু দ্রবণে উপস্থিত দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, কিসের উপর নির্ভর করে? দ্রবণে উপস্থিত দ্রাবকণার সংখ্যাগুলোর উপর নির্ভর করে। একে আমরা কি বলছি? এটাকেই আমরা বলছি, এই ধর্মগুলিকেই আমরা কি বলি? তোমার কলিগেটিভ প্রপার্টি। ধর্ম এই যে দেখে নাও, তাহলে সংজ্ঞা কি হবে? তাহলে সংজ্ঞা হবে দ্রবণের যেসব ধর্ম, ঠিক আছে, দ্রবণের যেসব ধর্ম কি দ্রবণে দ্রবীভূত দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করে না, কিন্তু কি দ্রবণে উপস্থিত কি হবে? দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে। ঠিক আছে, তাদেরকে আমরা কি বলবো?
তাদেরকে আমরা সংখ্যাগত ধর্ম বলবো বা কলিগেটিভ প্রপার্টি। হয়েছে? আমরা দেখব যে এরকম ধর্ম হচ্ছে 4 প্রকার। ঠিক আছে, তাহলে আমরা কি দেখব যে দ্রবণের সংখ্যাগত ধর্ম 4টে আছে। 4টে সম্বন্ধে পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। এক হচ্ছে তোমার বাষ্প চাপের আপেক্ষিক অবনমন। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, যেটাকে কি বলা হয়? রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার হয়েছে? দেখে নাও 2 নম্বর ধর্ম কি? 2 নম্বর ধর্ম হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। ঠিক আছে, স্ফুটনাঙ্কের উন্নয়ন। স্ফুটনাঙ্কের উন্নয়নকে কি বলা হয়? তোমার এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এলিভেশন অফ কি হচ্ছে? বয়লিং পয়েন্ট। হলো। 3 নম্বর কি? হিমাঙ্কের অবনমন। হিমাঙ্কের অবনমন, এটাকে ইংরেজিতে কি বলা হয়? ওটা এলিভেশন ছিল, এটা ডিপ্রেশন। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। হলো। আর 4 নম্বর কি? হচ্ছে তোমার অভিশ্রবণ চাপ। অভিশ্রবণ চাপ ইংরেজিতে কি বলা এটাকে? ইংলিশে এটাকে বলা হয় অসমোটিক প্রেশার। হলো। তাহলে আমরা দেখলাম যে দ্রবণের সংখ্যাগত ধর্ম কি? 4 প্রকার। একটা হচ্ছে তোমার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এক হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, এক হচ্ছে হিমাঙ্কের অবনমন, একটা হচ্ছে তোমার অভিশ্রবণ চাপ। ঠিক আছে, এবার খেয়াল করবা এই যতগুলো ধর্ম আছে এটা লঘু দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে তো? হয়েছে? দ্রবণ যদি গাঢ় হয় তাহলে এই সূত্রটা প্রযোজ্য হবে না। ক্লিয়ার হলো? কারণ কি, গাঢ় দ্রবণ আদর্শ দ্রবণের মতো আচরণ করে না। তাহলে আমরা কি জানলাম? আমরা যে ধর্মগুলো দেখলাম এটা একমাত্র লঘু দ্রবণের, ঠিক আছে, ক্ষেত্রে দেখা যায়। কারণ লঘু দ্রবণ মোটামুটি আদর্শ দ্রবণের মতো আচরণ করে। ঠিক আছে, কিন্তু গাঢ় দ্রবণের, ঠিক আছে, গাঢ় দ্রবণের ক্ষেত্রে এই যে সূত্রগুলো আমরা দেখলাম এই সূত্রগুলো পুরোপুরি প্রযোজ্য নয়। ঠিক আছে, পুরোপুরি প্রযোজ্য নয়। কারণ গাঢ় দ্রবণ, ঠিক আছে, গাঢ় দ্রবণ আদর্শ দ্রবণের মতো আচরণ করে না। হয়েছে? দেখে নাও, তা লঘু দ্রবণের ক্ষেত্রে দেখা যায়, গাঢ় দ্রবণের ক্ষেত্রে দেখা যায় না, কারণ গাঢ় দ্রবণ আদর্শ দ্রবণের মতো আচরণ করে না। হয়েছে? এবার এই যে 4টে সূত্র সেটা মেনে চলার শর্ত কি এটাও জানতে হবে। মনে রাখবা যে 4টে আমরা ধর্মগুলো দেখলাম প্রত্যেকটা ধর্মই কিন্তু একই সূত্র মেনে চলবে। হয়েছে? তাহলে কি জানবো এবার? লঘু দ্রবণের সংখ্যাগত ধর্ম সংক্রান্ত
সূত্রাবলী মেনে চলার শর্ত। এই যে কি কি মূল শর্তগুলো মনে রাখবা। এক হচ্ছে, আমরা বারবার বলছি, লঘু দ্রবণ। এটা মনে রাখবা, লঘু দ্রবণের মধ্যে যে দ্রাবটা দ্রবীভূত থাকবে, সেই দ্রাবক পদার্থের প্রকৃতি জানতে হবে। প্রকৃতি কি? তড়িৎ অবিশ্লেষ্য হবে, অনুদ্বায়ী হবে, আর কঠিন প্রকৃতির হতে হবে। ঠিক আছে তো? হয়েছে? কেন অনুদ্বায়ী মানে দ্রবণের যখন বাষ্পে পরিণত হবে, সেখানে বাষ্পের মধ্যে কিন্তু দ্রাবের কোনো অস্তিত্ব থাকবে না, শুধু দ্রাবক থাকবে। তাহলে কি দাঁড়ালো? দ্রাব পদার্থকে কি হতে হবে? তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য মানে আয়নে ভাঙবে না। হ্যাঁ, মোটামুটি এটা আমরা পড়েছি, দেখো ক্লাস 10-এ। অনুদ্বায়ী, আর কি হতে হবে? কঠিন প্রকৃতির হতে হবে, এই একটা শর্ত। ঠিক আছে? তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী, আর কঠিন প্রকৃতির হতে হবে। 2 নম্বর পয়েন্ট কি? ধরে নাও দ্রবণকে আমরা ঠান্ডা করলাম, দিয়ে হিমাঙ্কে নিয়ে গেলাম। হিমাঙ্কে নিয়ে গেলে দ্রবণটা কী হবে? জমে কঠিন বরফে পরিণত হবে। তো যে বরফটার মধ্যে আমরা কী দেবো বলো তো? শুধু দ্রাবক আছে। হ্যাঁ, দ্রাবের কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ দ্রবণকে যখন আমরা ঠান্ডা করব, ঠিক আছে তো, তাহলে দ্রবণের যখন হিমাঙ্কে পৌঁছাবো, তখন দ্রাবকটাই কঠিন আকার হিসাবে থাকবে। ঠিক আছে? ওটা বেরিয়ে আসবে। ওর মধ্যে তোমার দ্রাবের কোনো অংশ দ্রবীভূত থাকবে না। দেখবে তোমার এই চিনি জল গুলিয়ে, ঠিক আছে, গ্লাসের মধ্যে তুমি যদি ফ্রিজে রেখে দাও, তো অনেকটা সময় দেখবে নিচের দিকে দেখবে চিনিটা অনেক জমে যায়, মানে নিচের দিকে এটা বেশি মিষ্টি মিষ্টি মনে হয়, আর উপরটা দেখবে হালকা হালকা মিষ্টি মনে হয়। তো অনেকটা কাছাকাছি যেতে পারি আমরা, যে হ্যাঁ, জলটা একটু অনেকটা আলাদা হয়ে গেছে, চিনিটা একটু নিচের দিকে থিতিয়ে পড়েছে, এই এরকম ব্যাপার। ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? যে দ্রবণকে আমরা যদি ঠান্ডা করি, অর্থাৎ শীতল করি, ঠিক আছে, তাহলে দ্রবণের হিমাঙ্কে গিয়ে আমরা কি দেখব? দ্রবণের হিমাঙ্কে কেবল দ্রাবকটা কি হবে? কেবল দ্রাবকটা কঠিন আকারে বেরিয়ে আসবে। এই যে পড়বে, বই লেখা আছে এগুলো। আর যে কঠিন দ্রাবকটা পাবো, সেই কঠিন দ্রাবকের মধ্যে কি হবে? দ্রাবের কোনো অংশ কি হবে? দ্রবীভূত থাকবে না। এই যে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখে নাও যে শুধু দ্রাবকটি কঠিন আকারে বেরিয়ে আসবে, আর যে কঠিন দ্রাবক পাবো তার মধ্যে দ্রাবের কোনো অংশ দ্রবীভূত থাকবে না। ওই যে নেক্সট যেটা আমরা পড়বো, সেটা হচ্ছে ফার্স্ট প্রপার্টিজ অফ কলিগেটিভ, হ্যাঁ, দ্যাট ইজ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার অফ এ সলিউশন। ঠিক আছে? তাহলে কী দাঁড়াবে? কী পড়বো? দ্রবণের বাষ্প চাপের আপেক্ষিক অবনমন, এটা দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে? রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার অফ এ সলিউশন, এটা আমরা পড়ব। ঠিক আছে? এটা পড়তে গিয়ে প্রথমে জানতে হবে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কাকে বলে। তার আগে আমরা জানব যে বাষ্পচাপের অবনমন কী জিনিস। ঠিক আছে? তো ফার্স্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাষ্পচাপের অবনমন। তো বাষ্পচাপের অবনমন কাকে বলে মুখস্থ করা দরকার, কনসেপ্টে রাখতে হবে। ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন দেখে দিচ্ছি। আমরা ধরে নিচ্ছি তাহলে দ্রবণটা কী হবে? সবসময় মনে রাখবো, দ্রবণটা তোমার অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, আর হচ্ছে কঠিন দ্রাবের দ্রবণ হবে। ক্লিয়ার হলো তো? এই যে
সবসময় মনে রাখবো, আমি দ্রবণ যখনই বলবো এখানে, যখনই দ্রবণের কথা বলা হবে সবসময় মনে রাখবা দ্রবণের মধ্যে যে দ্রাবটা থাকবে তার প্রকৃতি কী হবে। এটা আমি বারবার যেন বলতে না হয়, ঠিক আছে, এটা যেন তোমরা মনে রাখো। আমরা ধরে নিচ্ছি কোনো নির্দিষ্ট উষ্ণতায়, উষ্ণতা উল্লেখ করতে হবে দ্রবণ বা দ্রাবকে বাষ্পে বার করার সময়, ঠিক আছে, উষ্ণতায় আমরা ধরে নিচ্ছি যে বিশুদ্ধ দ্রাবকের, ঠিক আছে, বাষ্পচাপ হচ্ছে কত, পি নট, আর দ্রবণের বাষ্পচাপ আমরা লিখলাম পি, হয়েছে। তাহলে কী দাঁড়ালো, কোনো নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ পি নট আর দ্রবণের বাষ্পচাপ কী হচ্ছে, পি, হয়েছে। এবার আমরা আগে পড়েছি যে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম, এদের যে পার্থক্য সেটাকে আমরা বলবো ওই উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপের অবনমন। অতএব কী দাঁড়াবে, ওই উষ্ণতায়, এই যে দ্রবণটির বাষ্পচাপের অবনমন, বাষ্পচাপের অবনমন কী হবে, পি নট মাইনাস পি। দেখো এটা হয়ে গেল দ্রবণটার বাষ্পচাপের অবনমন, খুবই সহজ। এবার আমরা পড়ব বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এই যে কি পড়ব, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হচ্ছে অ্যাকচুয়ালি এই যে বাষ্পচাপের অবনমনটা বার করলাম, এই অবনমনকে আমরা কি করব, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের দিয়ে ভাগ করব, অর্থাৎ দ্বারা কী দাঁড়ালো, যে নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপের অবনমন আর ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের যে অনুপাত তাকে কি বলা হবে, দ্রবণটার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বলা হবে, ঠিক আছে। তাহলে কি দাঁড়াবে, দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি দাঁড়াবে, পি নট মাইনাস পি বাই পি নট, ঠিক আছে। অর্থাৎ কি দাঁড়ালো, অর্থাৎ দাঁড়ালো নির্দিষ্ট উষ্ণতায়, এই যে দ্রবণের বাষ্পচাপের অবনমন ও ওই উষ্ণতায়, এই যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের যে অনুপাত, দেখতে পাচ্ছ আগের সমীকরণে দেখো অনুপাত, সেই অনুপাতকে আমরা কি বলবো, দ্রবণটির বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি বলবো, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বলে। এই যে, তা এটা মুখস্থ করা দরকার নেই, কনসেপ্টটা মনে রাখলেই হবে। এবার এই রিলেটেড অর্থাৎ দ্রবণের যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত আমরা রাউলের সূত্রতে চলে যাব, ঠিক আছে। রাউল অনেক ধরনের সূত্র দিয়েছিলেন, অনেক কাজ করেছিলেন এই কলিগের প্রপার্টিজ বাষ্পচাপ নিয়ে। তাহলে আমরা কী পড়ব, দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল সূত্র, এটা পড়বো আমরা। সূত্রটা যাওয়ার আগেই আমরা সমীকরণ চলে যাবো। পি কি, পি নট কি অলরেডি আমরা জানি, ঠিক আছে। তো শুধু আমরা এখানে মোল ভগ্নাংশটা ধরে নেব, দ্রাবকের মোল ভগ্নাংশ ধরে নেব x1 আর দ্রাবের মোল ভগ্নাংশ ধরে নেব x2, বাস ওইটুকুই, বাকি আমরা অলরেডি জানি, সুতরাং ওটা লিখছি না। তাহলে আমরা কী ধরে নেব, ধরি তোমার দ্রবণটা কী হবে বলো, ওই
ধরি একটি অনুদ্বায়ী, ঠিক আছে, ধরি একটি অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য, ঠিক আছে, দেখো অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের, ঠিক আছে, দ্রবণের দ্রাবক ও দ্রাবের মোল ভগ্নাংশ, ঠিক আছে, যথাক্রমে। বাস এইটুকু জানতে হবে। কী হবে x1 ও x2, এক্সাম হলে যদি সূত্রটা দেয় তার সমীকরণটা অবশ্যই দেবে। তাহলে যেটা দাঁড়ালো, এই যে বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন হলো p0 মাইনাস পি বাই p0, এই মানটা তোমার x2 সঙ্গে সমান হবে, অর্থাৎ দ্রবণের মধ্যে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান হবে। তাহলে সূত্রটা কি দাঁড়াবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো। সমীকরণ যদি তোমার মনে থাকে সূত্র তোমরা এমনি লিখতে পারবে। তাহলে সূত্রটা কি দাঁড়াবে, যে কোনো অনুদ্বায়ী, ঠিক আছে, তড়িৎ অবিশ্লেষ্য, ঠিক আছে, কঠিন, দেখে নাও তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের, ঠিক আছে, লঘু দ্রবণের বাষ্প চাপের আপেক্ষিক অবনমনের মান, এই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান, এগুলো লিখতে হবে। অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের, সবকটা লিখতে হবে। বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান কি, দ্রবণে উপস্থিত কি হবে, দ্রাবের মোল ভগ্নাংশের সমান হবে, মোল ভগ্নাংশের কি হচ্ছে, সমান হচ্ছে। হলো, তাহলে যেটা আমরা এখানে দেখলাম সেটি আমরা সূত্রতে লিখে নিলাম, হয়েছে। এবার এটাকে আমরা রাউল্ট রিলেটেড যে আমরা বাষ্পচাপ সংক্রান্ত সূত্র পেয়েছিলাম সেখান থেকেও প্রমাণ করতে পারি, ঠিক আছে। তো তাহলে অতএব দেখো, তাহলে রাউল্টের বাষ্পচাপ সংক্রান্ত সূত্র আমরা কী পাই, রাউল্টের বাষ্পচাপ সংক্রান্ত সূত্র আমরা কি পাই, কোনটা কি আমরা লেখা দরকার জানি আমরা, যে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ আর তার মূল ভগ্নাংশের দ্রাবকের মূল ভগ্নাংশ গুণফলের সঙ্গে সমান হয়, এইটা। এবার আমরা কি করব, পি বাই পি নট করবো, ইকুয়াল টু x1 করবো, ঠিক আছে। তো এরপর কি করব, 1 মাইনাস পি বাই পি নট, 1 মাইনাস x1, এই যে দেখে নাও। তো এবার দেখো কী দাঁড়াচ্ছে, পি নট মাইনাস পি বাই পি নট, 1 মাইনাস x2 মানে 1 মাইনাস x1 মানে x2 সমান সমান, দেখো পেয়ে গেলাম। এইভাবে রাউল্টের বাষ্পচাপ সংক্রান্ত সূত্র থেকেও আমরা কিন্তু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটা পেলাম, হয়েছে তো। তাহলে এবার দেখো সমীকরণ দেখে আমরা বলতে পারছি যে এই যে বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমনের যে মান, সেটা কেবলমাত্র দ্রাবের মূল ভগ্নাংশের উপর নির্ভর করে, ঠিক আছে। তো শুধু দ্রাবের মূল ভগ্নাংশ উপর নির্ভর করছে, দ্রাব বা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। তাহলে আমরা এখান থেকে কী জানলাম, কী কনক্লুশনে আসলাম, এটাই আসলাম যে দ্রবণের বাষ্পচাপের, ঠিক আছে, আপেক্ষিক অবনমনের মান, ঠিক আছে। তো বা অবনমনের মান কেবলমাত্র কি হবে বলো, কেবলমাত্র দ্রবণে উপস্থিত, ঠিক আছে, দ্রাবের মূল ভগ্নাংশের ওপর নির্ভর করে, হয়েছে। কেবলমাত্র দ্রাবের মূল ভগ্নাংশের উপর নির্ভর করে, কিন্তু
দ্রাব বা দ্রাবকের প্রকৃতির ওপর নির্ভর করে না। ঠিক আছে, হ্যালো, তাহলে দেখলাম কেবলমাত্র কার উপর? দ্রাবের মূল ভগ্নাংশের উপর নির্ভর করছে, দ্রাব বা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে না। হয়েছে, এবার আমরা জানবো যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমের মান কি উষ্ণতার উপর নির্ভরশীল? ঠিক আছে, তো নেক্সট পয়েন্ট কি? উষ্ণতার উপর নির্ভরশীলতা কি? ঠিক আছে, তো এই একটা পেলাম আমরা। দুই হচ্ছে আমরা জানবো যে উষ্ণতার উপর নির্ভরশীল কিনা। এবার যদি বাষ্পচাপের কথা বলো, এই দেখো আমরা যখন বাষ্পচাপের কথা বলছি তাহলে উষ্ণতা উল্লেখ করছি, এই দেখো একটা নির্দিষ্ট উষ্ণতায়। ঠিক আছে, এখানে বাষ্পচাপের অবনমন লিখেছি। ঠিক আছে, যদি আমরা দেখি সেটা হচ্ছে এই দেখো এই জায়গাটা পয়েন্টটা দেখো, কোনো নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, দ্রবণ বাষ্পচাপ। তাহলে দ্রাবক আর দ্রবণের যখন বাষ্পচাপ বার করব, অর্থাৎ তরলের বাষ্পচাপ উষ্ণতার উপর নির্ভর করে। কিন্তু আমরা এক্ষুনি দেখলাম যে দ্রবণের যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, সেটা দ্রবণের মধ্যে উপস্থিত দ্রাবের মূল ভগ্নাংশ উপর নির্ভর করে, শুধুমাত্র মূল ভগ্নাংশ উপর নির্ভর করে। এখান থেকে কনক্লুশন কি আসতে পারা যায়? যে মূল ভগ্নাংশটা কি উষ্ণতার কি নির্ভরশীল? না, মূল ভগ্নাংশ যেহেতু উষ্ণতা নিরপেক্ষ, তাই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন উষ্ণতা নিরপেক্ষ। তাহলে কি দাঁড়ালো? যে মূল ভগ্নাংশ কি হচ্ছে তোমার উষ্ণতা নিরপেক্ষ। তাই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি হচ্ছে? উষ্ণতা নিরপেক্ষ হচ্ছে। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন উষ্ণতা নিরপেক্ষ, হ্যাঁ, কিন্তু এটা মনে রাখবা, তরলের বাষ্পচাপ কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে, বাষ্পচাপ উষ্ণতার উপর নির্ভর করে। ঠিক আছে, অর্থাৎ দ্রাবক আর দ্রবণ উভয়েরই বাষ্পচাপ কিন্তু উষ্ণতা নির্ভরশীল। ঠিক আছে, এটা মনে রাখবা। কিন্তু লিখে রাখলাম পয়েন্টটা, উষ্ণতার পরিবর্তনে, ঠিক আছে, বিশুদ্ধ দ্রাবক ও দ্রবণ উভয়েরই বাষ্পচাপ পরিবর্তন হয়। হ্যাঁ, উভয়েরই বাষ্পচাপ কি হচ্ছে? পরিবর্তিত হয়। হয়েছে, মনে থাকবে যেন। হ্যাঁ, তো বিশুদ্ধ দ্রাবক আর দ্রবণের বাষ্পচাপ পরিবর্তন, কিন্তু বাষ্পচাপে যখন আপেক্ষিক অবনমন চলে আসবে না, তখন যেহেতু মূল ভগ্নাংশ উষ্ণতা নিরপেক্ষ, তাহলে নির্ভর করবে না। এবার হচ্ছে যে এটা কি সংখ্যাগত ধর্ম? অবশ্যই এটা একটা সংখ্যাগত ধর্ম। ঠিক আছে, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান শুধুমাত্র মোল সংখ্যার উপর নির্ভর করে। মোল সংখ্যা মানে তো মূল ভগ্নাংশ। দ্রবণে উপস্থিত দ্রাব বা দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। তাই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি হচ্ছে? একটা সংখ্যাগত ধর্ম। ঠিক আছে, এটা মনে রাখবে। লিখে নিয়ে দিচ্ছি যে কি দাঁড়ালো, দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে কি লিখলাম? দ্রবণে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান কি হবে? দ্রবণে উপস্থিত কি দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। ঠিক আছে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। দ্রবীভূত
দ্রাবের মোল সংখ্যার, ঠিক আছে, উপর নির্ভর করে। ঠিক আছে, মোল সংখ্যার উপর নির্ভর করে। তাই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি একটা সংখ্যাগত ধর্ম। হয়েছে, মনে থাকবে। এর জন্য তুমি এক্সপ্লেন করতে পারো। ধরো না দুটো বিকার নিয়েছো, দুটোতে ধরো 500 ml জল নিয়েছো এবং একটাতে ধরে নাও গ্লুকোজ দিয়েছো, হ্যাঁ, একটাতে ধরে নাও তোমার কি বলে ইউরিয়া দিয়েছো। ঠিক আছে, দুটোই অনুদ্বায়ী, দুটোই তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে, এবং কঠিন। দুটোরই ধরে নাও মোল সংখ্যা সেম, 1 মোল করে নিয়ে নিয়েছো মনে করো। তারপর দুটোর ক্ষেত্রেই দ্রবণ যেটা তৈরি হবে তার যখন বাষ্পচাপের আপেক্ষিক মান বার করা হবে না, তখন সেম। তারপর নিশ্চয়ই গ্লুকোজ আর ইউরিয়া দুটো তো আলাদা প্রকৃতির, দ্রাবের প্রকৃতি আলাদা, কিন্তু যেহেতু তাদের মোল সংখ্যা সেম, তাই বাষ্পচাপ আপেক্ষিক অবনমনের মানও সেম। এটা নট অনলি বাষ্পচাপ আপেক্ষিক অবনমনের ক্ষেত্রে বলা হচ্ছে না, স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রে তোমার একই প্রশ্ন যদি আসে এইভাবে উত্তর দেবে। যদি হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে বলা হয় এখানেও সেম একইভাবে উত্তর দেবে। সবাই কলিগেটিভ প্রপার্টি, সবাই সংগত ধর্ম, সবাই দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করবে না, দ্রবণের মধ্যে উপস্থিত দ্রাবের মোল সংখ্যা, মোল ভগ্নাংশ উপর নির্ভর করবে। ঠিক আছে তো, এবং দ্রবণটা হতে হবে লঘু। নেক্সট যেটা হচ্ছে আলোচনা করব সেটা হচ্ছে এখান থেকে যে অঙ্কটা দেয় অনেক সময়, সেটা হচ্ছে তোমার দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়। তো আমরা যেভাবে অঙ্কটা করব সেখান থেকে এটা অনেকটা আলাদা। একটা ফর্ম দেখিয়ে দিচ্ছি, এটা আমরা ইউজ করতেও পারি, নাও করতে পারি, ফর্মুলা নামও রাখলেও চলবে। x2 আছে তো x2 বসালেই তো হয়ে যাবে অঙ্ক করতে। তবে এটা যেহেতু দেওয়া আছে তাও এটা আলোচনা করে নিচ্ছি। কি, দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়। ঠিক আছে, দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় কী হবে? তাহলে ফার্স্ট আমরা ধরে নেব, ধরি W1 ধরে নেব। এটা হচ্ছে তোমার কি বলে দ্রাবের পরিমাণ, ঠিক আছে, W1 গ্রাম। এটা হচ্ছে তোমার দ্রাবক নাকি দ্রাবক রে ভাই, একবার দেখিনি দাঁড়াও। হ্যাঁ, দ্রাবক। এটা হচ্ছে দ্রাবকের পরিমাণ। W2 হচ্ছে তোমার দ্রাবের পরিমাণ, W2 গ্রাম। এই যে, আর দ্রাবকের আণবিক ভর হচ্ছে, ধরে নাও আণবিক ভর ধরে নিলাম M1। একইভাবে দ্রাবের আণবিক ভর হচ্ছে তোমার M2। মনে থাকবে দ্রাব বলতে কি, অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব হতে হবে। হয়েছে, এবার আমরা দ্রাবকের মোল সংখ্যা বার করব। এটা যদি N1 হয় তার মানে কত হবে, W1/M1। একইভাবে দ্রাবের মোল সংখ্যা বার করব, এটা যদি N2 হয় তাহলে এটা হয়ে গেল W2/M2। হয়েছে, এটা হচ্ছে মূল সংখ্যা বার করলাম। হয়েছে, দিয়ে কি বলা হচ্ছে যে চলে আসো এবার ফর্মুলাতে, আপেক্ষিক অবনমন P0 বাই -P/P0, মশা কামড়াচ্ছে রে, দ্রাবের মোল ভগ্নাংশ x2 বলতে কি বোঝায়, N2/N1 + N2। এবার ধরে নাও এটাকে N2/N1 ধরা হচ্ছে, কারণ N1 এর মান N2 থেকে অনেক বেশি। কেন বলা হচ্ছে, কারণ দ্রবণটা হচ্ছে লঘু। তো যেহেতু দ্রবণটা লঘু, দ্রবণের মধ্যে উপস্থিত দ্রাবকের পরিমাণ দ্রাবের পরিমাণ তুলনায় অনেক বেশি। ঠিক আছে তো, তো ওটা এত লেখা দরকার নেই, দ্রবণটা লঘু বললেই হয়ে যাবে। ঠিক আছে, তো যেহেতু দ্রবণটা লঘু তাই দ্রবণের মধ্যে যে দ্রাবকের যে মোল সংখ্যা হবে নিশ্চয়ই দ্রাবক অপেক্ষা অনেক বেশি হবে। তাহলে এর কারণ হচ্ছে যেহেতু দ্রবণটা লঘু, মুখে বলে লিখলাম না। এবার এখানে তোমার N2 জায়গায় বসাও, কি N2 মানে হচ্ছে W2/M2। হ্যাঁ, জুম হচ্ছে কিনা দেখে নি। আর N1 কি মশা আছে রে, W1/M1। হয়েছে, অতএব P0/P, মশা কামড়াচ্ছে বলে ডিস্টারবেন্স হচ্ছে, ইকুয়াল টু কি লিখতে পারি, W2 × M1/P0।
W1 ইন্টু M2। এবার আমাকে কার আণবিক ভর বার করতে হবে? দেখো, দ্রাবের আণবিক গুরুত্ব। দ্রাবের আণবিক গুরুত্ব কোনটা? M2। তাহলে M2 ইকুয়াল টু কী হবে বলো? এটা উপরে উঠে গেল, এটা নিচে চলে আসবে, মানে P0 মাইনাস P। এটা করলে বুঝতে পারবে W ইন্টু M1 বাই W2। ঠিক আছে, W2 ইন্টু M1 বাই W1। মশা কামড়ার জন্য এসব গন্ডগোল হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? এত বড়টা ফর্মুলা মনে রাখা দরকার নেই। এই যে দেখতে পাচ্ছ X2 N2 বাই, এখানেই আমরা বসিয়ে দেবো। এই যে N2 জায়গায় কী লিখতে পারি? W2 বাই M2। N1 জায়গায় কী লিখতে পারি? W1 বাই M1 প্লাস কী হবে? W2 বাই M2। এইভাবে মান বসে আমরা করে নেবো। কি দরকার এত কিছু করার? দেখবে ঠিক অ্যান্সার বেরিয়ে আসবে। আশা করি এটা বুঝতে পেরেছো। দেখে নাও। নেক্সট হচ্ছে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল সূত্রের প্রযোজ্যতা। প্রযোজ্যতা বলতে এটা আমরা শুধুমাত্র আপেক্ষিক অবনমনের ক্ষেত্রে পড়বো না, আমরা বাষ্পচাপের তোমার স্ফুটনাঙ্গ উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, ঠিক আছে, ইভেন কি তোমার অভিশোভন চাপ, এই ধরনের ক্ষেত্রেও এই একই জিনিসই আসবে। ঠিক আছে, তো তো আমরা একবার পড়ে নিলে বাকিদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে, এমনি মুখে বলে দিলেই হবে। ঠিক আছে, তো ফার্স্ট যেটা কি বলছে, বাষ্প চাপের আপেক্ষিক, জুম হচ্ছে না কেন রে বাবা? হ্যাঁ, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্ট সূত্রের প্রযোজ্যতা। হয়েছে? দেখে নাও, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্ট সূত্রের প্রযোজ্যতা। ফার্স্ট হচ্ছে যেটা আমরা পড়ব, ঠিক আছে, সেটা হচ্ছে যে রাউল্ট সূত্রটা তোমার কোন ক্ষেত্রে প্রযোজ্য। রাউল্ট সূত্রটি কেবলমাত্র অনুদ্বায়ী, ঠিক আছে, অসংযোজিত, এটা নতুন টার্ম অ্যাড হলো, অসংযোজিত ও তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তাহলে সূত্রটা কেবলমাত্র কি বলছে? অনুদ্বায়ী, অসংযোজিত ও তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। হয়েছে? তাহলে প্রশ্ন হচ্ছে, অনুদ্বায়ী ক্ষেত্রেটা আমরা পড়ে নিলাম। প্রশ্ন হচ্ছে যে যদি অসংযোজিত মানে হচ্ছে ভাঙবে না, অসংযোজিত মানে যুক্ত হবে না। সংযোজিত হলে কি হয়? যুক্ত হয়ে যায়। অসংযোজিত মানে হচ্ছে যুক্ত হবে না। হ্যাঁ জি, তাহলে সংযোজিত হলে কি হবে? যদি ধরে নাও আমি এর দ্রবণ নিলাম, এর দ্রবণের মধ্যে দেখা গেল এর 4টে অণু আছে, ভাঙলো। এর দ্রবণ এ যদি সংযোজিত হতো, তাহলে দ্রবণের মধ্যে কি হচ্ছে? দেখা গেল দুটো টুকরো জোড়া হয়ে গেল, এ এ। তাহলে দেখো, হওয়া উচিত ছিল কি 4টে এ, কণা সংখ্যা কত? 4টে। হয়েছে? 4টে হওয়ার কথা। মর্টিনটা কিনতেই হবে কালকে। 4টে এ হলো, কিন্তু যেহেতু পরস্পর সঙ্গে যুক্ত হয়ে গেলো, ডাইমার ফর্ম করে নিলো, তাহলে কণা সংখ্যা কমে গেল। আগে ছিল 4টে, এখন হলো 2টো। তাহলে আপেক্ষিক অবনমন মান কী হবে? কম হবে। তাই যে কেন, বাষ্পচাপ আপেক্ষিক অবনমন তো সংখ্যাগত ধর্ম, ঠিক আছে, সংখ্যার উপর নির্ভর করে। ঠিক আছে, সংখ্যা যত বাড়বে বাষ্পচাপ আপেক্ষিক অবনমন মান তত বাড়বে। কিন্তু যেহেতু এখানে সংখ্যা কমছে, তাহলে বাষ্পচাপ আপেক্ষিক অবনমন মান কী হবে? কমে যাবে। তাহলে কী দাঁড়ালো? কনক্লুশন কী দাঁড়ালো? দ্রবণে দ্রাবের, ঠিক আছে, দ্রাবের অণুগুলি
যদি সংযোজিত হয়, সংযোজিত মানে যুক্ত হয়ে যায়, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের বন্ধনের দ্বারা হাইড্রোজেন বন্ডিং হতে পারে, তাহলে দ্রাবের কণা সংখ্যা কি হবে? তোমার কমে যায়। কণা সংখ্যা যদি কমে যায় তাহলে দ্রবণের আপেক্ষিক অবনমনের মানও কি হবে? কম হয়। হয়েছে? ক্লিয়ার হলো? তাহলে একটা শর্ত। আরেকটা পয়েন্ট দেখো কি বলেছে, তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য মানে ভাঙবে না। যেমন ধরে নাও HCl এর দ্রবণ নিলাম, ঠিক আছে? HCl এর যদি জলীয় দ্রবণ নিই তাহলে HCl কি হবে? দ্রবণের মধ্যে ভাঙবে, H প্লাস আর Cl মাইনাস। তাহলে HCl যদি না ভাঙতো তাহলে দ্রবণের মধ্যে ধরে নাও এক অণু HCl যদি একটাই যদি অণু HCl থাকতো তাহলে সেটা একটাই অণু হতো, কণার সংখ্যা একটাই হতো। কিন্তু যেহেতু HCl এর অণু জলের মধ্যে গিয়ে ভেঙে যাচ্ছে, তাহলে একটা অণু থেকে দুটো কণা তৈরি হচ্ছে, একটা কণা থেকে দুটো কণা তৈরি হচ্ছে। তাহলে কণা সংখ্যা তড়িৎ বিশ্লেষ্য হলে কী হবে? দ্রবণের মধ্যে দ্রাবের বিয়োজন ঘটবে। তা বিয়োজনের মধ্যে কী হবে? দ্রাবের কণার সংখ্যা বৃদ্ধি পাবে। তো বাষ্পচাপে আপেক্ষিক অবনমন মানও কী হবে? বৃদ্ধি হবে। তো সেটা কিন্তু প্রযোজ্য নয়, ঠিক আছে? সেটা ত্রুটি। তাহলে কী দাঁড়ালো? তাড়াতাড়ি করতে হবে। কী দাঁড়ালো? যে দ্রাবটা HCl তো দ্রাব হবে, দ্রাবটি তড়িৎ বিশ্লেষ্য হলে, তড়িৎ বিশ্লেষ্য হলে কী হবে? দ্রবণে দ্রাবের পড়াতে দেবেন আমাকে এই মশাগুলো, বিয়োজন ঘটে, ঠিক আছে? তো তাহলে বিয়োজনের ফলে কী হবে? বিয়োজনের ফলে তোমার দ্রবণে দ্রাবের কণা সংখ্যা কী হবে? তোমার বৃদ্ধি পায়। এই যে দেখে নাও, তাহলে কণা সংখ্যা বৃদ্ধি পাবে। কণা সংখ্যা যদি বৃদ্ধি পায় তো বাষ্পচাপ আপেক্ষিক অবনমনের মানও কী হবে? বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মানও কী হবে? বৃদ্ধি পাবে। হয়েছে? বুঝতে পেরেছ? এবার নেক্সট হচ্ছে দ্রবণটা লঘু হতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট। 1 নম্বর এখানে ডিসকাস করা হলো। 2 নম্বর পয়েন্ট যেটা বলছে যে দ্রবণটা লঘু হবে। এখানে লিখে দিই, জায়গা ফাঁকা আছে। কি সূত্রটি কেবলমাত্র কি লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। একটু আগে আলোচনা করলাম লঘু দ্রবণ হবে। তাহলে গাঢ় দ্রবণ হলে সমস্যা কি? গাঢ় দ্রবণ হলে সমস্যা হচ্ছে, যেটা লিখছি না, মুখে মুখে বলে দিচ্ছি, অণুগুলো কাছাকাছি আসবে, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বাড়বে। আর অণুগুলোর মধ্যে যদি আকর্ষণ বল বাড়ে তো দ্রবণটা আর আদর্শ দ্রবণের মতো আচরণ করবে না। আগে বলিনি, এখন বলে দিলাম যে দ্রবণটা যদি গাঢ় হয় অণুগুলো কাছাকাছি আসবে, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বাড়বে, আর অণুগুলো কী হবে? আদর্শ দ্রবণের মতো আচরণ করবে না। তাই গাঢ় দ্রবণের ক্ষেত্রে সূত্রটা প্রযোজ্য নয়, ঠিক আছে? তো নেক্সট আমরা যে টপিকটা আলোচনা করব নেক্সট ভিডিওতে, সেটা হচ্ছে তোমার স্ফুটনাঙ্ক উন্নয়ন। আলোচনা করার পর তখন আমরা থার্ড ভিডিওতে গিয়ে আমরা অঙ্কগুলো দেখব, দুটো সূত্র মিলিয়ে, ঠিক আছে?